কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন স্থান থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। যেই প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে সফটওয়্যারে সেই ভোটটি অন্য প্রার্থীকে দেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে। এই বিষয়টি নিয়েও প্রশাসন কিছুই বলেনি। নিয়ে নেওয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচনী সময়ে গণমাধ্যমেই প্রচারিত হয়েছে। 2, বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ভোটদানের হারে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতপূর্বে স্বাক্ষরকৃত ভোটারদের তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। 3, বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যবহৃত ব্যালট পেপারে কোনো ক্রমিক নাম্বার ছিল না। এছাড়াও ছাপানো ব্যালটের সংখ্যা, কেন্দ্রসমূহের সরবরাহকৃত ব্যবহৃত ও বাতিল হওয়া ব্যালটের পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা কোথাও প্রকাশ করা হয়নি। 4, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন স্থান থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। 5, উল্লেখ্য 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। 6, ওএমআর ম্যানিপুলেশনের অভিযোগ এসেছে। একটি কেন্দ্রে পোলিং এজেন্ট কর্তৃক ধারণকৃত ভিডিওতে দেখা গেছে ওএমআর মেশিনের নিচে দেওয়া ব্যালট পেপারে যেই প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে সফটওয়্যারে সেই ভোটটি অন্য প্রার্থীকে দেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে। এই বিষয়টি নিয়েও প্রশাসন কিছুই বলেনি। 7, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 দিন পর তথা 13 সেপ্টেম্বর 2025 শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিশেষ অনুষ্ঠানে ভোট গণনা মেশিন ও সফটওয়্যার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদের এ বিষয়ে অবহিত করা হয়নি। 8, ভোট গ্রহণের আগের মধ্যরাতে পোলিং এজেন্টের তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন ভোট কেন্দ্রের এজেন্টের বাদ দেওয়া হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে এজেন্টের বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। 9, ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার না করা এবং একই ভোটার একাধিকবার ভোট দিতে যাওয়ার অভিযোগ এসেছে। উল্লেখ্য ডাকসুতে নির্বাচিত একজন সদস্য এই অভিযোগের বিষয়টি নির্বাচনের দিনই মিডিয়াতে বললেও এই বিষয়ে প্রশাসন কোনো বক্তব্য দেয়নি। 10, ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার সময়ও অনেক ধরনের অনিয়ম পোলিং এজেন্টরা প্রত্যক্ষ করেছেন। একটা ভোট পেয়েও এই প্রশ্নগুলা করি, আমার প্রশ্নগুলা ইললেজিটিমেট হয়ে যায় কিনা, তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে? এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যেই অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা খতায় দেখা হবে কিনা, সেটা তদন্ত করা হবে কিনা, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায়ে যাওয়া হয় তাহলে কালকে রাকসু নির্বাচন আছে, তারপর চাকসু নির্বাচন আছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শিটের মধ্যে দিয়ে নির্বাচন যাতে না হয়, কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না। হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে, ওএমআর এ থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে 10,000 15,000 করে শিক্ষার্থী, সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীরনগরের মতো অবস্থা হবে কিনা, একজন শিক্ষক ভোট গুনতে মারা যাবে কিনা, এরকম পরিস্থিতি তৈরি হবে কিনা, কারণ মানুষ ভরসা করতে পারছে না। কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এখনও আহ্বান যা থাকবে যে আমরা এখানে কোনো গণ্ডগোলের জন্য আসি নাই, আমরা এখানে কোনো গোলযোগ করতে চাই না। আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন। আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে, কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কি কতখানি আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি। কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এনশিওর করে খুবই ভালো, না হলে অন্যান্য প্যানেলরাও মুভ করছে, আমরা তাদের সাথে সংহতি জানাই, লাগলে আমরা আদালতে যাব এবং এটা যে সুষ্ঠুতা এই সুষ্ঠুতা আমরা নিশ্চিত করে নিব। সকলকে ধন্যবাদ। প্রশ্ন থাকলে একে একে করেন। নির্বাচনে দাঁড়াইছেন হারিয়ে গেছেন দেখে এইসব প্রশ্ন করতেছেন, মানে এটাই মিডিয়া ন্যারেটিভটা যে নির্বাচনে হারছে দেখে উনি এইসব প্রশ্ন করতেছেন। একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এটা পাইছে। এটা প্রসেস কি? প্রসেস হওয়ার কথা ছিল বিডিং, যে আমরা কোম্পানিগুলার যে বিভিন্ন কোম্পানির যে ক্রেডিবিলিটি এটা দেখব
তারপরে যারা আমাকে সবথেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করব। এটাই তো প্রসেস, বিডিং প্রসেস, যে আপনি কততে করতে পারবেন সেটার একটা টাকার হিসাব বলবেন, সেই বিডিংয়ে ওপেন বিডিংয়ের মধ্য দিয়ে এটা হবে। কোনো বিডিং প্রসেস হয় নাই, তাহলে এইটা আর কিছু না হোক, এটা তো স্বজনপ্রীতি অন্তত পক্ষে, যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিচ্ছেন, সেই কাজটা আপনি কিসের বেসিসে দিচ্ছেন, তার কোনো নাম নাই, কোনো নিশানা নাই। আমাদের একজন সাংবাদিক এসে বলতেছেন তিনি 4 দিন তাদেরকে খুঁজে পাচ্ছেন না। তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যেই কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা যাদেরকে কাজে লাগানো হচ্ছে, তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে? আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছেন ওয়া করছে সেটা তো আমরা বলতে চাই না। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপর ওনাদের সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচিত। সো সেটা হচ্ছে ডাকসুকে ধন্যবাদ। জি 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 ভাই, আমি উত্তরটা দিছি, আমি উত্তরটা এর থেকে ক্লিয়ারলি দিব না। যে আগে যারা ছাত্রলীগ ছিল, এখন যারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ না। মানে আমি নিজে এখানে নির্বাচনের 7 দিন আগেও নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে কনসার্ন জানাইছি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানাইছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন, তখন তো প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী। সো তখন যদি আসলে আমরা 5-7টা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম, সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হইতো। তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে, তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক, মিস্ট্রির মিউজিক লাগাই দেওয়া হতো। সো আসলে একটা কথা আছে ইংলিশে, ড্যামড ইফ ইউ ডু, ড্যামড ইফ ইউ ডোন্ট। করলেও দোষ, না করলেও দোষ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ, না করলেও দোষ। কিন্তু হ্যাঁ, হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো। কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যেই যে অভিযোগগুলি তুলতেছিল, সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল, এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় নাই। এবং যেই ক্রাইসিসগুলো আমরা বলছি হবে, ঠিক সেই ক্রাইসিসগুলি কিন্তু হয়েছে। আর কারো কোনো প্রশ্ন? না, বৈধতা তো একটা আইনি বিষয়। বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে অবৈধ। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা, তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে। মানে আপনাকে অস্বচ্ছতার সবথেকে লিটারাল উদাহরণ দিই, ব্যালট বক্স যেগুলা, সেই ব্যালট বক্সগুলা কাঠের ব্যালট বক্স কেন? মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সই করবে, এটা তো আগে থেকে জানায় নাই তারা। নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স। এখন একটা নির্বাচনে অসঙ্গতি থাকতেছে 5000, আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো না বলেন? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়, নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি না। কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার, এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিততো কে হারতো অন্য কথা। আপনি বলতে পারেন যে ভাই এগুলা কি ডিফারেন্ট রেজাল্ট, সেটা যে জনমনে প্রশ্ন তৈরি করছে, এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার, যেটা আসতে পারে নির্বাচনটা বয়কট করেন নাই কেন। এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম। শিক্ষার্থীরা, আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা, তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন, এদের একটা বড় অংশ ভোট দিতে আসতেন না। ধরেন কথার কথা, যেই 5000-এর মতো মানুষ আমাকে ভোট দিচ্ছেন, আসছেন, আমি যদি নির্বাচনটা না করি, নির্বাচনে অংশগ্রহণটা না করি, মানুষটা তো আসতে পারে না নির্বাচনে ইয়ে করতে। সো আমাদেরকে বেসিক্যালি ট্র্যাপ করা হয়েছে যে এত বছর পর ডাকসু হচ্ছে, যে এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে, সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলোকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে, আমরা মূলত সেটার ভিকটিম হয়েছি। এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে, নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না। সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি, আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি, এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না, কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না, আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান চাওয়ার যে চেষ্টা, এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে, এবং তারা নানান ভুগিযুগি ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। জানতাম না, কিন্তু 9 তারিখে এটা হচ্ছে অনলাইনে প্রথম সারফেস করার পর যারা ছবিটি তুলেছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করি, এবং প্রশাসনের তরফ থেকেও নানান যোগাযোগ করা হয়েছে। কেউ কিন্তু এটি অস্বীকার করেন নাই, কেউ বলতে পারেন নাই যে এখানে নীলক্ষেতে এরকম ব্যালট ছিল না। এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যে বিবৃতি, সেই বিবৃতিতেও এই বিষয়ক যে অবস্থান, সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না। হ্যাঁ, প্রাইমারিলি যিনি গিয়েছেন তিনি সম্ভবত তিনি কি ছাত্রদলের প্রার্থী ছিলেন? হ্যাঁ, হলের ক্যান্ডিডেট, তিনি কি স্বতন্ত্র না ছাত্রদলের ক্যান্ডিডেট? আচ্ছা, ছাত্রদল সমর্থিত ক্যান্ডিডেট। তো ওইখান থেকে আমরা প্রাইমারিলি দেখেছি জিনিসটি। এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তের যে পরিস্থিতি, সেই সময় তো আসলে ভাই সবাই নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় ব্যস্ত।
সো যার ফলে অনেক ইনফরমেশন রিসার্ফেস বা সারফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের 9 তারিখ 10 তারিখ পর্যন্ত সময় লেগেছে। কিন্তু যখনই আমরা অবগত হয়েছি আমরা কিন্তু সেটি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক উপায়ে এটার কোনো সমাধান হচ্ছে না। আর আপনার প্রথম প্রশ্ন যেটি আমরা কবে যাব, আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না, কারণ আমরা এখনও আশা রাখতে চাই এত কিছুর পরে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায়ে জিনিসটি ডিল করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবে এই বিষয়ে কোনো রকম কোনো সদুদ্যোগ না পাওয়া যায়, তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিতভাবে যারা ইলেকশন করেছি তারা একটি অবস্থান নিয়ে কোর্টে যাব। কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব, আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি এমন না। যদি অন্য কেউ এটাতে আসে তাহলে আমরা সমন্বিতভাবে যাব, যদি অন্য কেউ না আসে আমরা আলাদাভাবে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটি আসলে নিয়মতান্ত্রিকতার ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি, কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয় তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি করবে এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না কিন্তু কোনো নিশ্চয়তা কারো পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না।